আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেরিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কথাটির সাথে আমরা কম বেশি পরিচিত। এর অর্থ হচ্ছে মুক্ত পেশা, আর যারা এই পেশা বা কাজের সাথে জড়িত তারা হচ্ছে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। এখন এই ফ্রিল্যান্সিংটা কিন্তু দুইভাবে হতে পারে, সেটি হতে পারে অনলাইন, সেটি হতে পারে অফলাইন। আমরা সাধারণত ধারণা করে নিই যে ফ্রিল্যান্সিং মানেই অনলাইনের কাজ। না, এটি অফলাইনেও হতে পারে। অফলাইনে কিভাবে? যেমন মনে করুন যে একজন ফ্রিল্যান্স কলাম লেখক, একজন সাংবাদিক, ফটোগ্রাফার, তারা যদি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরি না করে তাদের নিজের দক্ষতা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন বা তাদের সময়গুলোকে ব্যয় করেন, সেটি হচ্ছে তাদের অফলাইন ফ্রিল্যান্সিং। অনলাইন ফ্রিল্যান্সিংটি হচ্ছে, মনে করুন লন্ডনের কোনো একটি কোম্পানি তারা একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লগো ডিজাইন করাবে। এখন এই কাজটা যদি তারা লন্ডনের কাউকে দিয়ে করাতো তখন তাদের হয়তো বা খরচ হতে পারতো $1000। কিন্তু সেই একই কাজ তারা যদি বাংলাদেশি কোনো একটি ছেলে বা মেয়েকে দিয়ে করায় যে কিনা ফ্রিল্যান্স ডিজাইনার, সে সেটি করে দিবে হয়তো বা $500, হয়তো বা $400 বা আরও কম বা বেশি। সে ইন্ডিভিজুয়াল ডিজাইনার হিসেবে অবশ্যই $1000 কম নিতে পারবে। কিন্তু লন্ডনের কোনো একটি কোম্পানি যদি লগোটি ডিজাইন করে দেয় তাহলে তাদের রেটটি হবে অনেক বেশি। ঠিক একইভাবে মনে করুন আমেরিকার কোনো কোম্পানির মোবাইল অ্যাপ ডেভেলপ করার জন্য প্রয়োজন। এখন তারা যদি আমেরিকান কোনো সফটওয়্যার কোম্পানিকে দিয়ে কাজটি করায় তাহলে সেটির রেট হতে পারে $40,000, $50,000 বা তাদের রেট অনেক বেশি হবে। এখন এই একই কাজ যদি বাংলাদেশের সফটওয়্যার কোনো নির্মাতা প্রতিষ্ঠান করে দেয় তবে সেটির রেট হতে পারে $5,000, $10,000 বা $20,000 বা $50,000 কম। আবার এমনও হতে পারে, মনে করুন অস্ট্রেলিয়ার কোনো সফটওয়্যার কোম্পানি তাদের কাজের চাপ বাড়ার কারণে তারা বাড়তি কোনো লোক না নিয়ে অতিরিক্ত কাজগুলো স্বল্প আয়ের কোনো দেশের কোম্পানি বা ফ্রিল্যান্সারকে দিয়ে করালো। এইভাবে কাজগুলো করিয়ে নেওয়াকেই বলে আউটসোর্সিং। আর এই কাজগুলো যারা করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার, আর এই কাজগুলো করাকেই বলে ফ্রিল্যান্সিং। এখন অনেকেই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই শব্দ দুটোকে এক করে ফেলেন। আসলে শব্দ দুটোর পার্থক্য হচ্ছে যারা কাজ করায় তারা হচ্ছে আউটসোর্স করে, আর যারা এই কাজগুলো করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। তো আশা করি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই বিষয়টি আমি বোঝাতে সক্ষম হয়েছি। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে কোম্পানিগুলো কেন আউটসোর্সিং করবে। আমি একটু আগে ক্লিয়ার একটা ধারণা দিলাম দামের ব্যাপারে, যে যদি ফ্রিল্যান্সিং করানো হয়, কাজটি যদি আউটসোর্স করা হয় হয়তো বা কাজটি কিছু তুলনামূলক কম রেটে করানো সম্ভব হয়। এছাড়াও আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি একটি ডিজিটাল প্রিন্টিং কোম্পানির মালিক। এখন আপনার প্রতিষ্ঠানে হঠাৎ করে বড় একটি কাজের অর্ডার এলো যা শেষ করতে আগামী 7 দিনের মতো প্রয়োজন। এখন এই 7 দিনের জন্য নতুন আরও একজন ডিজাইনার আপনার টিমে প্রয়োজন। এখন আপনি যদি একজন নতুন ডিজাইনার নিয়োগ দেন আপনার প্রতিষ্ঠানে, তবে অবশ্যই তাকে মাসিক বেতনে নিয়োগ দিতে হবে। আপনার প্রতিষ্ঠানে কাজ থাকুক বা না থাকুক তাকে অবশ্যই বেতন দিতে হবে। এখন কোম্পানি মালিক হিসেবে আপনি সবসময় চাইবেন যে সর্বনিম্ন খরচে সর্বোত্তম সেবা পেতে। তাই আপনি যদি এই কাজটি কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে করিয়ে নেন তাহলে এককালীন একটি স্বল্প খরচে মানসম্মত ডিজাইনার দিয়ে কাজটি করিয়ে নিতে পারবেন। এজন্য আপনার অফিসে কোনো বাড়তি লোক নিয়োগ দেওয়ার ঝামেলা যেতে হলো না। আপনার অফিসে ডিজাইনারদের জন্য আলাদা, নতুন ডিজাইনারের জন্য আলাদা অফিস রুম স্পেসের ব্যবস্থা করতে হলো না। এখন পরবর্তীতে আপনার আরও যদি কাজের প্রয়োজন হয় সেই ডিজাইনের সাথে যোগাযোগ করে আবারও তাকে কাজ দিতে পারবেন। মূলত এই বিশেষ সুবিধার জন্যই কোম্পানিগুলো আউটসোর্সিং করে থাকে। আর আমরা বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে বসে আমেরিকার কোনো বড় ডিজাইনিং এজেন্সির কাজ করতে পারছি। ঘরে বসে মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারছি। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে কোম্পানিগুলো কাজটি কিভাবে করিয়ে নেবে বা এই কাজের প্রসেসটি কী হবে। এখন যারা নতুন তারা ভাবতে পারেন যে বাইরের দেশের একটি কোম্পানি কিভাবে আমাদের দেশ থেকে কাজটি করিয়ে নেবে। আমি এর উত্তরে বলতে পারি যে আমাদের দেশে বড় বড় বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তাদের কাজের বিজ্ঞপ্তিগুলো বিডি জবস নামে একটি সাইটে প্রকাশ করে।
এখানে আগ্রহী প্রার্থীরা তাদের সিভি সাবমিট করে এবং কোম্পানিগুলো ইচ্ছা মতো লোক বাছাই করে ইন্টারভিউর জন্য ডাকে। এক্ষেত্রে তারা আগ্রহী প্রার্থীর সিভিতে উল্লেখিত বিভিন্ন তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে কাজ দিয়ে থাকে। ঠিক তেমনি অনলাইন আউটসোর্সিংয়ের ক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, পিপিএস, গুরু.com, গেটেকুডা.com, আইরাইটার, জুমল্যান্সার ইত্যাদি বিভিন্ন সাইটে তাদের জব পোস্ট করে থাকে এবং ফ্রিল্যান্সাররা সেখানে কাজ প্রাপ্তির জন্য আবেদন করে। বায়ার ফ্রিল্যান্সারদের প্রোফাইল, পূর্বের কাজের পোর্টফোলিও, পূর্বের কাজের ফিডব্যাক বিচার বিশ্লেষণ করে ইন্টারভিউর জন্য ডাকে। আর ইন্টারভিউটি হয় স্কাইপ, গুগল হ্যাংআউট, ফেসবুক বা মার্কেট প্লেসেরই বিভিন্ন মেসেঞ্জার থাকে, সেখানে চ্যাটিং করে ইন্টারভিউ নেওয়া হয়। এরপর বায়ার তাদের পছন্দের ফ্রিল্যান্সারকে কাজ দিয়ে থাকে। এখন হয়তোবা অনেকেই এই প্রসেসটির সাথে পরিচিত না, কিন্তু আমি যে উদাহরণটি দিলাম যে বিডি জবস থেকে যেসব কোম্পানি কাজ করিয়ে নিচ্ছে আমাদের দেশে, যেমন বিডি জবসে একটি জব পোস্ট হলো, আমি অ্যাপ্লাই করলাম, আমার সিভি দেখার পর আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকলো, এই প্রসেসে আমি কাজটি করছি। ঠিক একইভাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য, আউটসোর্সিংয়ের জন্য কোম্পানিগুলো মার্কেট প্লেসে জব পোস্ট করে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি কাজ করতে পারবো সেখানে। মার্কেট প্লেসে অনেক অনেক বিষয়ের কাজ রয়েছে। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সাউন্ড এডিটিং, ভিডিও এডিটিং, আর্টিকেল রিরাইটিং, কন্টেন্ট রাইটিং ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনি কোনটা বেছে নেবেন? আপনি বেছে নেবেন যে কাজটিতে আপনি পারদর্শী। আপনি যদি কোডিং ভালো জানেন, আপনি ওয়েব ডিজাইনিংয়ে যাবেন, অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন। আপনি যদি ক্রিয়েটিভ আইডিয়ার মানুষ হন, আপনার যদি ক্রিয়েটিভ চিন্তাভাবনা থাকে, আপনার যদি আর্ট ইলাস্ট্রেশনের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি অবশ্যই গ্রাফিক্স ডিজাইনে যাবেন। আপনি খুব ভালো ছবি তুলতে পারেন, আপনার কোনো গুণ নেই, আপনি শুধু ভালো ছবি তুলতে পারেন, তাহলে আপনি ফটোগ্রাফার হিসেবে কাজ করবেন। এখন প্রশ্ন হতে পারে যে আমি তো গিয়ে ফটো উঠাতে পারবো না, যে একজন ক্লায়েন্ট আমাকে ছবি উঠাতে দিল, আমি তো আর সেখানে গিয়ে ছবি উঠাতে পারবো না। সেটির কাজের প্রসেসটা একটু ভিন্ন। যে আপনি বাংলাদেশের বিভিন্ন ন্যাচারাল দৃশ্যগুলো, বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছবি তুলবেন, সেই ছবি বিক্রি করার জন্য অনলাইনে আইস্টক, 123RF, ফটোডিউন, শাটার স্টক এরকম বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে আপনি ছবিগুলো বিক্রি করতে পারবেন। তার মানে ঘরে বসে আপনি ছবি উঠাচ্ছেন বাংলাদেশের কোনো একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, সেই ছবি বিক্রি হবে বিশ্বের বড় বড় দেশগুলোতে। বিষয়টি সত্যি অনেক মজার। এখন আমি আর কিছুই জানি না, আমি খুব ভালো ইংরেজি জানি, তাহলে আমি কি করব? আমি যদি খুব ভালো ইংরেজি জানি, তাহলে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আর্টিকেল রাইটিং। এই যে ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ দিলে হাজার হাজার ব্লগ, লক্ষ লক্ষ ব্লগ দেখতে পাচ্ছি, এই ব্লগের কন্টেন্টগুলো কোথা থেকে আসছে? এগুলো তো কেউ না কেউ লিখছে, এগুলো তো রোবট দিয়ে লেখানো হচ্ছে না। তাহলে এই কন্টেন্ট রাইটিংয়ের চাহিদা অনেক অনেক অনেক। আপনি যদি খুব ভালো ইংরেজি জানেন, আপনার যদি রাইটিং স্কিল ভালো হয়, আপনার যদি ভালো গ্রামার জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আর্টিকেল রাইটিং, আর্টিকেল রিরাইটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং ইত্যাদি পেশায় আপনি আসতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, না আমাকে প্রশ্ন করেন এভাবে যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। এখন এই কথাটি উত্তর দিতে গেলে বলতে হয় যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। এটা কেমন প্রশ্ন? ফ্রিল্যান্সিং তো শেখার কিছু না, আপনি শিখবেন হচ্ছে কোনো একটি কাজ, তারপর কাজটি যে প্রসেসে আপনি করবেন সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শেখার কিছু নেই, আপনাকে প্রথমে দক্ষ হতে হবে। দক্ষটা হবেন কিসের ওপর আমি তো সেটি বলে দিতে পারবো না। আপনার যদি ক্রিয়েটিভ আইডিয়া থাকে তাহলে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনে যাবেন। আপনি যদি ভালো কোডিং জানেন তাহলে ওয়েব ডিজাইনিংয়ে আসবেন। কিন্তু আপনার ক্রিয়েটিভ আইডিয়া নেই, আমি যদি আপনাকে চাপিয়ে দিই যে আপনাকে লগো ডিজাইন করতে হবে, আপনাকে বিজনেস কার্ড ডিজাইন করতে হবে, ফ্লায়ার ডিজাইন করতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ এটি একটি ক্রিয়েটিভ আইডিয়ার বিষয়। তাই কোন বিষয়টি শিখবেন সেটি একান্তই আপনার নিজের উপর নির্ভর করে। প্রথমে আপনাকে এই বিষয়টি চুজ করে নিতে হবে। তো আমি যে কথায় ছিলাম যে ভালো ইংরেজি জানলে আপনি ব্লগিং, আর্টিকেল রাইটিং ইত্যাদি কাজ করতে পারেন। ঠিক তেমনই আপনার ভয়েস অনেক ভালো, আপনি খুব ভালো কথা বলতে পারেন, তাহলেও আপনার জন্য কাজ রয়েছে। আপনি বিশ্বের কোনো বড় কোম্পানির কাস্টমার কেয়ার
এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারেন, আপনি তাদের টেকনিক্যাল সাপোর্ট, ফোন সাপোর্টে কাজ করতে পারেন। ঠিক একইভাবে আপনি চাইলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন স্কিল রয়েছে, আপনি বিভিন্ন কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। তো এই যে বিষয়গুলো নির্ভর করছে একান্তই আপনার ইচ্ছা এবং আপনার দক্ষতার উপর। আপনি যদি কাজ না জেনে মার্কেট প্লেসে কাজ করতে আসেন তাহলে কি সমস্যায় পড়বেন সেটি নিয়ে আমি একটু কথা বলি। অনেকেই বিভিন্ন ট্রেনিং সেন্টারে ভর্তি হন। ট্রেনিং সেন্টারগুলো আপনাকে বিভিন্ন প্রলোভন দেখায় যে এই কাজ শিখলে 10,000 টাকার একটি কোর্স করলে আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন, আপনি আয় করতে পারবেন, সিপিএ মার্কেটিং ইত্যাদি ইত্যাদি নানান কিছু ফেসবুকে মার্কেটিং করে তারা ছাত্র জোগাড় করে। আসলে এইসব কোচিং সেন্টারগুলোতে যে জিনিসগুলো শেখায় তা দিয়ে মার্কেট প্লেসে কাজ করার জন্য উপযুক্ত নয়। আপনাকে মার্কেট প্লেসে কাজ করার জন্য অবশ্যই খুব ভালোভাবে দক্ষ হতে হবে, আর এই দক্ষতা অর্জনের জন্য অনেক সময়ের প্রয়োজন। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা যে পড়াশোনা করছি একটা ডিগ্রি অর্জনের জন্য, এটির জন্য আমরা 10 বছর 15 বছর পড়াশোনা করছি, তারপর আমরা একটা জব করছি, সেখানে স্যালারি পাচ্ছি 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা এরকম স্টার্টিং স্যালারি দিয়ে আমরা জবটা করছি। আর ফ্রিল্যান্সিং করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, আপনি হাজার হাজার ডলার আয় করবেন, অথচ এর জন্য 6 মাস 1 বছর সময় দিবেন না, তা কিন্তু হয় না। আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি সময় না থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি যদি ভালো ইংরেজি না জানেন, আপনার জন্য ফ্রিল্যান্সিং না। তাই প্রথমে আপনাকে ইংরেজি শিখতে হবে। প্রথমে খুব ভালোভাবে ইংরেজি শিখে নতুন একটি বিষয়, হতে পারে সেটি ওয়েব ডিজাইনিং, হতে পারে সেটি গ্রাফিক্স ডিজাইনিং, হতে পারে সেটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা অন্য কোনো বিষয় যা আমি এখানে উল্লেখ করিনি, সব বিষয় থেকে বিচার বিশ্লেষণ করে যেটি আপনার জন্য উপযুক্ত সেই বিষয়টি নিয়ে আপনি কাজ শিখতে শুরু করুন। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার কম্পিউটার আছে, আমি এমএস ওয়ার্ড ভালো জানি, আমি ডাটা এন্ট্রির কাজ করব। এখন ডাটা এন্ট্রির কাজের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে, এগুলো রেট অনেক কম আর এই কাজগুলো খুব সহজ হয়ে থাকে। যে কাজগুলো সহজ সেই কাজগুলো প্রতিযোগিতা বেশি হয়ে থাকে, কারণ সবাই আমরা চেষ্টা করি যে শর্টকাটে কীভাবে, আমাকে প্রশ্ন করেন অনেকে যে শর্টকাটে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে, আমার বেশি কিছু দরকার নেই, আমার ইন্টারনেট বিলটা হলেই হবে, আমার মাসে এত টাকা হলেই হবে, এরকম বিভিন্ন জনে বিভিন্ন কথা আমাকে বলেন। আমি তাদেরকে বলবো যে যারা শর্টকাট কাজ শিখে এই পেশে আসতে চাচ্ছেন তারা আসলে ভুল করছেন। যে কাজটি সহজ, আমি যেটা বললাম যে কাজটি সহজ সে কাজে প্রতিযোগিতা বেশি, আর যে কাজে প্রতিযোগিতা বেশি সেই কাজে রেট কম। যেটাতে কাজের রেট কম সেখানে আপনার কেরিয়ার মুভ না করাই ভালো। এখন এজন্য আপনাকে কোনো একটি বিষয় নির্বাচনের সময় চিন্তা করতে হবে যে এটির চাহিদা কেমন। তাই একটু কষ্ট হলেও আপনাকে পরিশ্রম করে কোনো একটি ভালো বিষয় নির্বাচন করে কাজে নেমে পড়তে হবে। কাজ শেখার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার আমরা দেখতে পাই। ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ট্রেনিং সেন্টার গজিয়ে উঠেছে। এখানে এই অফার, 3 দিনে ফ্রিল্যান্সার, 7 দিনে ফ্রিল্যান্সার, এই কোর্স করলে সেই হবে ইত্যাদি নানান প্রলোভন দেখিয়ে তারা ফেসবুকে মার্কেটিং করে, তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে, পোস্টার লিফলেট ছড়িয়ে দেয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বিষয়টি নিয়ে আপনি কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার চিন্তা করছেন, এখন এই বিষয়টি নিয়ে যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় নিয়ে আসতে হবে। 7 দিন, 1 মাস, 3 মাসের জন্য ফ্রিল্যান্সিং না। আপনি যদি এই পেশায় আসতে চান তাহলে অবশ্যই দক্ষ হয়ে আসতে হবে, আর দক্ষ হওয়ার জন্য প্রচুর রিসার্চ, প্রচুর অধ্যবসায়, প্রচুর সময় ব্যয় করতে হবে, যা ট্রেনিং সেন্টারে সম্ভব না। ট্রেনিং সেন্টার আপনাকে দিবে একটি বেসিক আইডিয়া। আপনি গ্রাফিক্স ডিজাইনের ওপর একটি কোর্স করছেন, ফটোশপের বিভিন্ন টুলসের ব্যবহার, গ্রাফিক্স ডিজাইনের খুব সামান্য কিছু বিষয় নিয়ে তারা একটা কোর্স আউটলাইন করে এবং সেই কোর্সগুলোর জন্য আপনার কাছ থেকে 12,000, 15,000, 20,000 করে টাকা চার্জ করে। এবং চিন্তা করে দেখেন যে প্রতিদিন 1 ঘন্টা করে, প্রতিদিন না, সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে সাধারণত। তো 3 দিন সপ্তাহে 1 ঘন্টা করে 3 ঘন্টা, এরকম 3 মাস, খুব বেশি না, খুব 30-40 ঘন্টার একটা কোর্স থাকে। এখন 30-40 ঘন্টা শিখে আপনি কিভাবে মার্কেট প্লেসে কাজ করবেন, যেখানে বিশ্বের লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজের জন্য বিট করছে, সেখানে আপনি যদি 30 ঘন্টা একটা কোর্স করে কাজ পাওয়ার আশা করেন তাহলে সেটা হবে বোকামি। আপনাকে কাজ শিখতে হবে নিজে নিজে, আপনাকে কাজ শিখতে হবে ঘরে বসে, আপনাকে কাজ শিখতে হবে ইন্টারনেটে, ইউটিউব, গুগল ইত্যাদি ব্যবহার করে।
ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমি ট্রেনিং সেন্টারে আমাকে যেতে না করছেন। আমি না করছি না। যদি আপনার প্রয়োজন হয় আপনি ট্রেনিং সেন্টারে যাবেন, এটাতে বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু আমি মনে করি যে ট্রেনিং সেন্টার থেকে আপনি খুব বেশি শিখতে পারবেন না, শিখতে হবে আপনাকে নিজেকে। আর নিজে যদি শিখতে চান তাহলে অবশ্যই গুগল ইউটিউবে আপনি সার্চ দিন যে হাউ টু বিকাম এ গ্রাফিক্স ডিজাইনার, তাহলে দেখতে পাবেন হাজার হাজার টিউটোরিয়াল চলে আসছে যে কীভাবে গ্রাফিক ডিজাইনার হবেন। তো তারপর আপনি সেই পরামর্শগুলো দেখে যে আপনি কী কী শেখা উচিত সেই সাবজেক্টগুলো দিয়ে সার্চ করতে থাকেন, যে হাউ টু লার্ন ফটোশপ, হাউ টু লার্ন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরকম হাউ টু ডিজাইন এ ফ্লায়ার, তো ইত্যাদি কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে থাকেন। আর প্রথমে যেহেতু আমি বললাম যে আপনি খুব ভালো ইংরেজি আপনাকে জানতে হবে, তো ভালো ইংরেজি জানার কারণে আপনি ভালো ইংরেজি টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। বাংলা টিউটোরিয়ালের আশা খুব একটা না করাই বেটার। আপনি বাইরের দেশের খুব নামি দামি যারা প্রশিক্ষক রয়েছেন, ট্রেনার রয়েছেন, তাদের টিউটোরিয়ালগুলো আপনি ফলো করতে পারবেন যদি ইংরেজি ভালো জানেন। আরেকটি বিষয় যে অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি বিট করে যাচ্ছি মার্কেট প্লেসে, আমি কাজ পাচ্ছি না, তো এটির উত্তর কি হতে পারে? এটি মূলত হয়ে থাকে বেশ কিছু কারণে। আপনি যে কাজে বিট করছেন সেই বিটগুলো করার সময় অবশ্যই বায়ার যে কাজের জন্য জব পোস্ট করেছে সেই কাজটি আপনি আগে করেছেন কিনা। যদি আপনি আগে করে থাকেন তাহলে সেই ধরনের কাজের কিছু স্যাম্পল লিঙ্ক, সেই ধরনের কাজের কিছু স্যাম্পল অ্যাটাচমেন্ট আপনি বিট করার সময় ক্লায়েন্টকে দেখান, অবশ্যই আপনাকে কাজ দিতে বাধ্য। কিন্তু আপনি যদি অন্যের কভার লেটার, অন্যের প্রপোজাল লেটার কপি করে জাস্ট শুধু কাজে অ্যাপ্লাই করতে থাকেন তাহলে অবশ্যই কাজ পাবেন না। কারণ বায়ার কভার লেটার বা প্রপোজাল লেটার পড়ার জন্য আসে না, তারা চিন্তা করে যে এই কাজটি আমি যাকে দেব সে আসলে করে দিতে পারবে কিনা। আর যখনই আপনি রিলিভেন্ট কোনো স্যাম্পল দেখাবেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটি ভালো ধারণা পোষণ করবে যে আপনি কাজটি তাকে করে দিতে পারবেন ঠিক মতো, এজন্য অবশ্যই আপনাকে কাজ দিবে। আরেকটি বিষয়, যখন আপনারা কভার লেটার লিখবেন তখন চিন্তা করবেন যে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, খুব বেশি কিছু লেখা দরকার নেই, কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে। কভার লেটারে যদি গ্রামার ভুল থাকে, কভার লেটারে যদি বানানের ভুল থাকে, তাহলে আপনি কাজ পাবেন না। কারণ আপনার সম্পর্কে প্রথমে একটি খারাপ ধারণা পোষণ করবে যে সে ভালো ইংরেজি জানে না, তার সাথে আমার কমিউনিকেশন গ্যাপ হবে। কাজে বিট করার পর ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে, তো সেই রিপ্লাইয়ের রেসপন্স করতে হবে আপনাকে খুব দ্রুত। বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজের বিট করার সিস্টেম বিভিন্ন রকম, সব ক্ষেত্রেই একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি কত দ্রুত তাকে রিপ্লাই দিতে পারবেন। আপনাকে একটি প্রশ্ন করলো, তো সেই প্রশ্নের উত্তরটি আপনি যত দ্রুত দিতে পারবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে একটি কাজে বিট করলেন, আবার পরদিন এসে চেক করলেন যে কাজটি পেয়েছেন কি না, আসলে এইভাবে না। আপনাকে অবশ্যই খুব দ্রুততার সাথে তার প্রশ্নের উত্তর দিতে হবে, কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি করা যাবে না, তো তাহলে আপনি কাজ পেয়ে যাবেন। অনেকে আমাকে এই কথাও বলেন যে আমি ফ্রিল্যান্সিংয়ের সাথে নতুন, আমি অর্ডেক্সে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছি, তো আমি এখন কি করব। তো তাদের প্রশ্নের জবাবে বলছি যে আপনি কাজ না শিখে নতুনভাবে যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, হয়তো বা আপনি বিট করে কোনো একটি কাজ পেয়ে গেলেন, তখন সেই কাজের জন্য আপনি কার পিছে দৌড়াবেন? আপনাকে কাজটি করতে হবে নিজের। তো অবশ্যই কাজ জেনে আপনাকে কাজে বিট করতে হবে। অনেক সময় দেখা যায় যে যারা নতুন তারা আমাকে মেসেজ করেন যে ভাই এই মেসেজটা ক্লায়েন্ট দিছে, এটার উত্তর কি হতে পারে। এখন চিন্তা করুন, আমার এরকম মেসেজও আসে যে ভাই ক্লায়েন্ট আমাকে এই কাজের জন্য রিপ্লাই দিছে, তো আমি এই কাজটার জন্য কত টাকা চাইবো। এখন এই প্রশ্নগুলোর উত্তরে বলছি যে প্রথমত, যে আপনি যদি কাজ সম্পর্কে না বুঝে বিট করেন, আপনি যদি কাজ না জানেন, তাহলে আপনার মার্কেট প্লেসে কাজ না করাই ভালো। কারণ আপনি যদি ঠিকমতো কাজটা তাকে না করে দিতে পারেন তাহলে আপনাকে সে একটি খারাপ ফিডব্যাক দিবে, 5-এর ভিতরে আপনাকে রেটিং দিবে হচ্ছে 1। তখন ভবিষ্যতের যখন আপনি কাজে বিট করবেন আর কাজ পাবেন না, কারণ অন্যান্য ক্লায়েন্টরা দেখবে যে আপনি কাজ ঠিকমতো করে দিতে পারেননি। এজন্য শুরু থেকেই অত্যন্ত ভালোভাবে এগোতে হবে। আর যারা খুব ভালোভাবে কাজ শিখে মার্কেট প্লেসে আসবে তারা দীর্ঘ সময় মার্কেট প্লেসে কাজ করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল কাজের রেট। মনে করুন একই কাজ, এখন এই কাজটি এক একজনের করতে এক এক সময় লাগবে। আমি করলে হয়তো বা সেটি সময় লাগবে 1 ঘন্টা, আরেকজন করলে তার লাগতে পারে 2 ঘন্টা, আবার আরেকজন করলে তার লাগতে পারে আধা ঘন্টা। কে কেমন প্রাইস নেবে? আমার 1 ঘন্টা সময় লাগবে, আমি 1 ঘন্টার বিল নেব। আমার যার 2 ঘন্টা লাগবে সে 2 ঘন্টার জন্য তার যতটুকু হলে পোষায় সে সেই পরিমাণ রেট নেবে। যে 30 মিনিটে করবে সে তার রেট নেবে। এখন বিষয়টি দাঁড়াচ্ছে যে কাজের রেট নির্ভর করবে সময়ের উপর, আর কি পরিমাণ সময় লাগবে কাজটির জন্য সেটি চিন্তা করতে হবে আপনাকে নিজে, যে আমি এই কাজটি করব, এই কাজে ক্লায়েন্ট এই রিকোয়ারমেন্ট দিয়েছে, তো এটি করতে আমার এত ঘন্টা সময় লাগবে, এত ঘন্টার জন্য আমার আওয়ারলি বিল যদি এত হয় তো আমি এই রেটে করব।
এইভাবে আপনারা রেটগুলো ক্লায়েন্টকে দিবেন। এখন যারা ফ্রিল্যান্সিং পেশার সাথে আসতে চাচ্ছেন তাদেরকে আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে, আপনারা কখনো হতাশ হবেন না, সবসময় দৃঢ় মনোবল রাখুন যে আপনি কাজটি পারবেন। অন্যরা সফল হলে আমি পারবো না কেন, এই চিন্তা করেন যে সে পারছে আমি কেন পারবো না। কেউ তো শুরু থেকেই সব কিছু শিখে আসে না, আস্তে আস্তে শিখে। তো আপনি সময় দিন, শিখতে থাকুন, যতটা সম্ভব পরিশ্রম করতে থাকুন, সফলতা নিশ্চিত। এখন কেউ একজন এই বিষয়ে ওয়েব ডিজাইনিংয়ে, কেউ একজন গ্রাফিক্স ডিজাইনে খুব বেশি সাকসেসফুল, তাকে অনুসরণ করার জন্য আপনাকে যেটি করতে হবে, সে কি পরিমাণ পরিশ্রম করছে, সে কি পরিমাণ এফোর্ট দিছে, সেটা চিন্তা করুন। কিন্তু আমরা যেটা করি যে প্রশ্ন করি যে ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন, যে ভাই আপনি এত টাকা ইনকাম করেন, আমার এত দরকার নেই, আমার এত হলে চলবে, আমাকে একটা কাজ। এই ধরনের প্রশ্ন না করে আপনি চিন্তা করেন যে এই পর্যায়ে আসতে তার যে পরিশ্রম হয়েছে, সেই পরিশ্রম আপনি করবেন। এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। রাকিবুল রনি তিনি জিজ্ঞাসা করেছেন যে একজন নতুন বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয়। তো আপনার প্রশ্নের উত্তরে বলবো যে একজন নতুন বায়ার, তার সাথে আপনি যখন কথা বলবেন অবশ্যই নির্ভুলভাবে কথা বলার চেষ্টা করবেন, এবং সে আপনার কাছে নতুন অপরিচিত, আপনি তার কাছে নতুন অপরিচিত। এজন্য আপনার যে পূর্বের কাজগুলো, যে কাজগুলো আপনি রিসেন্টলি শেষ করেছেন, অত্যন্ত ভালো মানের কাজ আপনি এর আগে করেছেন, সেই কাজগুলোর স্যাম্পল লিঙ্ক, স্যাম্পল অ্যাটাচমেন্ট তাকে দেখান। তাহলে সে আপনার সম্পর্কে শুরুতে একটি ভালো ধারণা পোষণ করবে যে আপনি কাজগুলো ভালো জানেন। আপনি যে সেক্টরেই থাকেন, আপনি যদি ওয়েব ডিজাইনিংয়ে থাকেন, আপনার পূর্বের কাজের ওয়েব ডিজাইনের স্যাম্পলগুলো দেখান। আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকলে আপনার বেস্ট কিছু কাজের স্যাম্পল অ্যাটাচমেন্ট তাকে দেখান। তাহলে সে আপনার সম্পর্কে একটি লং টার্ম চিন্তা করবে যে তাকে দিয়ে দীর্ঘদিন কাজ করানো সম্ভব, এরকম একটা চিন্তা তার মধ্যে আসবে। এরপর আপনি প্রশ্ন করেছেন যে শেখার অদম্য ইচ্ছা আছে, তবে কখনোই সফল হতে পারি না। একজন মানুষ কাজে দক্ষ, তবে সে কাজ পায় না, আবার তার প্রোফাইলও অনেক সুন্দর গোছানো, তাও সে কাজ পায় না, এক্ষেত্রে তার করণীয় কি? একজন দক্ষ মানুষ সে কাজ পায় না, এ কথা আমি বিশ্বাস করব না। আপনি যদি কোনো একটি বিষয়ে দক্ষ হন তবে অবশ্যই আপনি কাজ পাবেন। আর দক্ষ আপনি সেটি যদি বায়ারকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তবুও কাজ পাবেন না। তো বায়ার কভার লেটার পড়তে আসে না, কভার লেটারে আপনি কত সুন্দর গুছিয়ে কাব্যিক ভাষায় কভার লেটার লিখলেন সেটি বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে যে কাজের জন্য জব পোস্ট করা হয়েছে সেই ধরনের কাজ আপনি আগে করেছেন কিনা। আপনি যদি সেই ধরনের কাজ আগে করে থাকেন তাহলে সেই কাজগুলোর স্যাম্পল লিঙ্ক ক্লায়েন্টকে দেখান, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনার সম্পর্কে ধারণা করবে যে আপনি কাজটি করে দিতে পারবেন, এই ধরনের কাজ আপনি আগে করেছেন। তো সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, গ্রাফিক রিভারে কাজ করলে সাবমিট করলে দেখা যায় তার রিজেক্ট হয়ে গেছে, কী ধরনের কাজ করলে অ্যাকসেপ্ট হবে এবং সেল বেশি হবে? আপনার এই প্রশ্নের উত্তরে বলছি যে গ্রাফিক রিভার অত্যন্ত হাই কোয়ালিটি ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে। এজন্য আপনার ডিজাইনের যখনই কোনো একটি ডিজাইন রিজেক্ট হবে তখন মনে করবেন যে আপনি মানসম্মত হাই কোয়ালিটি ডিজাইন করছেন না। তবে এখানে আরেকটি বিষয় বিবেচ্য যে সেখানে হাজার হাজার লাখ লাখ ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে। এখন ইউনিক ডিজাইনের জন্য আপনার ক্রিয়েটিভ চিন্তা দরকার। আপনার যদি ক্রিয়েটিভ আইডিয়া না থাকে তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য না। যখন দেখবেন বারবার রিজেক্ট হচ্ছে, তার মানে আপনি ক্রিয়েটিভ চিন্তা নিয়ে যখন ডিজাইনটি কারেকশন করবেন, আবার পুনরায় সাবমিট করবেন, দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। মূলত যে বিষয়টি অ্যাপ্রুভ হওয়ার জন্য বিবেচ্য যে আপনাকে হাই কোয়ালিটি ডিজাইন করতে হবে, কারেন্ট অ্যাপ্রুভ আইটেমগুলো দেখে সেখানে সে ধরনের কোয়ালিটি সম্পন্ন ডিজাইন যদি আপনি করেন অবশ্যই অ্যাপ্রুভ হবে। তো হ্যাঁ, তারা খুব বেশি পরিমাণে রিজেক্ট করে, এটার মূল কারণই হচ্ছে যে সেখানে প্রচুর ডিজাইন রয়েছে। ইউনিক ডিজাইন তারা সবসময়ই খুঁজে, আর অনেক ডিজাইনের মধ্যে ইউনিক ডিজাইন বের করা, ইউনিক ডিজাইন করা একটু কষ্টসাধ্য। তবুও আমি মনে করি যে সেল বেশি হওয়ার জন্য ডিজাইন ট্রেন্ড ফলো করে যে কী ধরনের ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে সেই ধরনের ডিজাইনের মতো ডিজাইন করলে অবশ্যই আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে গ্রাফিক রিভারে। আশা করি উত্তরটি পেয়েছেন। জাকিবুল লিটন আপনি প্রশ্ন করেছেন, ভাই অনেকের কাছে শোনা যায় ফ্রিল্যান্সারদের এখন তেমন ভ্যালু নাই, আর এখন নাকি তেমন জব পাওয়া যায় না, এই কথাটা কি সত্য? আপনার প্রশ্নের উত্তরে বলছি যে ফ্রিল্যান্সারদের তেমন ভ্যালু নাই এই কথাটি সত্য না। ভ্যালু আপনি ক্রিয়েট করবেন, আমি ভ্যালু ক্রিয়েট করব আমার।
আমার মূল্য আমি নির্ধারণ করব, আপনার মূল্য আপনি নির্ধারণ করবেন। তাই সামগ্রিকভাবে ভ্যালু চিন্তা করার কোনো অবকাশ নেই বা দরকারও নেই। আপনি কতটা ভ্যালুয়েবল, আপনার প্রোডাক্ট, আপনার কাজের দক্ষতা, আপনার স্কিল কতটা ভ্যালুয়েবল, সেটার উপর ডিপেন্ড করবে ভ্যালু। সো কাজে পাওয়া না পাওয়া বিষয়টি নির্ভর করছে একান্তই আপনার দক্ষতার উপর। আপনি যদি দক্ষ না হয়ে মার্কেট প্লেসে বিট করেন, আপনি যদি অন্যান্য ডিজাইনার, অন্যান্য ফ্রিল্যান্সারদের চাইতে বেটার কোয়ালিটি দিতে না পারেন, তাহলে অবশ্যই কাজ পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ফজলে রাব্বি প্রশ্ন করেছেন, ফ্রিল্যান্স শিখতে কী ধরনের কম্পিউটার নলেজ থাকতে হয়? আমি শুধু অফিসিয়াল কোর্স পারি, এখন আমি ওয়েব ডিজাইনিং ও ডেভেলপমেন্ট শিখতে চাই, কী করতে হবে? তো আপনি অফিসিয়াল কোর্স পারেন, তার মানে আমি ধরে নিলাম যে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, টাইপিং ইত্যাদি সম্পর্কে আপনার ভালো জ্ঞান রয়েছে। এখন ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যদি শিখতে চান, তাহলে আপনি ইউটিউবে ফ্রিল্যান্সিং কেয়ারের টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন। এছাড়া আপনি বেসিক ওয়েব ডিজাইনিংয়ের আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল রয়েছে, বাংলা, ইংরেজি। খুব ভালো হয় ইংরেজি টিউটোরিয়ালগুলো যদি আপনি ফলো করতে পারেন, সেখান থেকে আপনি টিউটোরিয়াল দেখতে থাকেন ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্টের উপর, বেসিক থেকে তারপর অ্যাডভান্স, তারপর সিএমএস ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখতে থাকেন। আশা করি আপনি কাজ শিখতে পারবেন। ফাহাদ ভুইয়া আপনি প্রশ্ন করেছেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নতুন করে স্টার্ট করার ব্যাপারে কিছু বলেন। আমি প্রশ্নের উত্তরটি একটু আগে দিলাম ফজলে রাব্বি ভাইকে, যে আপনি নতুন করে শিখতে চাইলে শুধুমাত্র যে কাজটি করবেন, ইউটিউবে প্রচুর রিসোর্স রয়েছে, গুগলে প্রচুর রিসোর্স রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সার্চ করুন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে টিউটোরিয়াল দেখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনি শুধু ডিজাইন দেখলেই চলবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি কাজ শেখার জন্য যে কাজটি প্রতিদিন শিখছেন সেই কাজটি প্র্যাকটিস করে যান, তাহলেই দেখবেন যে আপনি খুব সহজেই খুব দ্রুত সময়ে শিখতে পারছেন। নাভিদ আলম প্রশ্ন করেছেন, আমি HTML, CSS, PHP, MySQL শেখার পর কিভাবে ওডেক্স আর ফ্রিল্যান্সারে ইনকাম করা শুরু করব? বিডিং সিস্টেমটা কেমন, এই ব্যাপারে যদি একটু বলতেন। আপনি কাজ শেখার পর যে বিষয়টি দিকে লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনার একটি পোর্টফোলিও সাইট করবেন, যেখানে আপনার পূর্বের কাজগুলোর স্যাম্পল, যেহেতু আপনি নতুন, কোনো বাইরের কাজ করেননি, সমস্যা নেই, আপনি যে কাজগুলো প্র্যাকটিস করার জন্য করেছেন সেই কাজগুলো স্যাম্পল সেখানে দিন। সেখানে ক্লায়েন্টের কাজে যখন বিড করবেন তখন আপনার স্যাম্পল লিঙ্কটি তাকে দিবেন যে আমি এই কাজগুলো আগে করেছি, এই কাজগুলো আমি পারি, তাহলে দেখবেন যে খুব সহজেই কাজ পাচ্ছেন এবং অনেক স্যাম্পল থাকলে আপনার কাজ পেতে সুবিধা হবে আর কি। এক্সট্রিম প্রলয় জিজ্ঞাসা করেছেন, প্লিজ গিভ আস ডিটেলস অ্যাবাউট কভার লেটার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কভার লেটারের ইম্পর্টেন্ট থিংস বলতে রিলিভেন্ট কভার লেটার, জবটি যে বিষয়ে পোস্ট হয়েছে সেই বিষয়ে নিয়ে কভার লেটার, যে আপনি প্রথমেই আপনাকে উপস্থাপন করবেন যে আমি এই কাজটি পারি, সেই ডেসক্রিপশনে। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি যে একটি বায়ার, সে একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তার দরকার। আপনি যদি এ ধরনের কাজ আগে করে থাকেন, আপনার পূর্বের কোনো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করা থাকলে, বা আপনি যদি কোনো স্কুল, কলেজ, ভার্সিটির ওয়েবসাইট করে থাকেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটি তাকে দিন যে আমি এই কাজটি করেছি এবং এই কাজটি করতে পারবো। তারপর আপনি ক্লায়েন্টকে কিছু পরামর্শ দিন যে আপনি এই কাজটি এভাবে করলে খুব ভালো হবে, এই ফিচার দেওয়া যেতে পারে ইত্যাদি নিয়ে আপনি আলোচনা করুন প্রথমেই। তাহলে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে, যে চিন্তা করবে যে আপনার সাথে যোগাযোগ করলে আরও বেটার কিছু সে পেতে পারে। তো এইভাবে আপনি কভার লেটারে রিলিভেন্ট স্যাম্পল দিন, প্রজেক্ট নিয়ে ডিসকাস করুন, তাহলে খুব সহজেই কাজ পাবেন। অলস মন জিজ্ঞাসা করেছেন, আমি পিসির পিছনে অনেক সময় দেই, আমার অনেক কিছু সম্পর্কে ধারণা আছে, মানে একবার একটা শিখি, ফলে আমি এখনও কোনো কিছুতে প্রফেশনাল হতে পারি নাই, কিভাবে একটা সেকশনে মনোযোগ দিতে পারি জানাবেন। আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে মাল্টি ট্যালেন্টদের ভ্যালু রয়েছে, আর সমস্যা নেই, কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে একটা বিষয়ে মনোযোগী হতে হবে, এটির কোনো বিকল্প নেই। আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট করেন, অবশ্যই প্রথমে অ্যাপ ডেভেলপমেন্টে খুব ভালোভাবে সিরিয়াস হন। আপনি যদি ওয়েব ডিজাইনিং করেন, প্রথমে ওয়েব ডিজাইনিংয়ে ভালোভাবে সিরিয়াস হন, তারপর গ্রাফিক্স ডিজাইন, এসইও, অন্যান্য বিষয়গুলো দরকার আছে। মার্কেট প্লেসে অবশ্যই মাল্টি ট্যালেন্টের ভ্যালু রয়েছে, তাই অন্যান্য বিষয়গুলো আপনাকে শিখতে হবে, তবে কোনো একটি বিষয়ে খুব ভালো দক্ষতা অর্জন করার পর। আশা করি উত্তরটি পেয়েছেন।
হেলাল আহমেদ জিজ্ঞাসা করেছেন কোন কাজটা প্রথম শিখলে আর্ন করা সম্ভব। আপনার প্রশ্নের উত্তরে বলবো যে শুরুতেই আর্ন করার চিন্তা না করাই উত্তম। আপনি বলতে পারেন কোন কাজটা প্রথম শিখলে লার্ন করতে পারবো, আমি কোন কাজটা করলে খুব ভালো শিখতে পারবো। খুব ভালোভাবে শেখার জন্য আপনাকে খুব ভালো সময় দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এরপর আর্নিংয়ের চিন্তা করবেন। অনেক সময় দেখা যায় যে আর্নিংয়ের চিন্তা করে কাজে ঢোকার কারণে যখন শুরুতে 1-2 মাস প্র্যাকটিস করার পর আর্নিং হচ্ছে না, তখন মনোবল ভেঙে যায়, তখন আর কাজ শিখতে ইচ্ছে করে না। তো এই কারণে আমি বলবো যে শুরুতে আর্নিংয়ের চিন্তা না করে অ্যাট ফার্স্ট লার্নিংয়ের চিন্তা করেন যে আমি কীভাবে লার্ন করতে পারবো। তো ধন্যবাদ। সায়ন কর্মকার জিজ্ঞাসা করেছেন কোন কাজটা শিখলে ভালো করে আয় করে সৎপথে ফ্যামিলি চালানো যাবে, আর কোথা থেকে শিখলে খুব বেশি খরচ না করে কিছু আয় করে তারপর আয়ের টাকা দিয়ে শেখা যাবে, আর ফ্রিল্যান্সিংয়ের জন্য কী কী যোগ্যতা দরকার হবে প্রথম অবস্থায়। আপনার প্রশ্নের উত্তরে বলবো যে টাকা খরচ করে খুব বেশি খরচ করে আপনাকে শেখার দরকার নেই। আপনি যেটা করতে পারেন, ইউটিউবে প্রচুর রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলো ফলো করুন। আর শেখার জন্য প্রথম অবস্থায় আপনার যে জিনিসটি দরকার হবে সেটা হচ্ছে ইংরেজি। আপনি খুব ভালো ইংরেজি শেখার চেষ্টা করুন। ইংরেজি খুব ভালোভাবে শেখার পর আপনি পরবর্তীতে অন্যান্য বিষয়গুলোর প্রতি মনোযোগী হন। আশা করি আপনার খুব বেশি সময় লাগবে না কাজ শিখতে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রচুর সময় দিতে হবে আপনাকে, প্রচুর অধ্যবসায়ী হতে হবে। ধন্যবাদ। শাহরিয়ার আহমেদ জিজ্ঞাসা করেছেন এসইও কিভাবে শিখব। এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার জন্য আপনাকে প্রচুর ব্লগ পড়তে হবে। এসইও রিলেটেড অনেক ব্লগ, অনেক টিউটোরিয়াল রয়েছে ইউটিউবে। সো আপনি এগুলোকে ফলো করুন। প্রচুর রিসার্চ করতে হবে আপনাকে এসইও শেখার জন্য। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে যে আপনি কোনো একটি কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে আনবেন বা টপ 5-এ আনবেন। তো সেজন্য আপনার এই টপ 5-এ আনার জন্য, টপ পেজে আনার জন্য যে ফ্যাক্টরগুলো এটার পিছে কাজ করে, সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে জানতে হবে। এটি নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে। তো প্রচুর রিসার্চ করুন আর শিখতে থাকুন, আশা করি সফল হবেন। শহীদুল ইসলাম জিজ্ঞাসা করেছেন ফাইবারে কিভাবে সফল হওয়া যায় এবং ব্যান থেকে বাঁচা যায়, এ ব্যাপারে বিস্তারিত। তো ফাইবারে সফল হওয়ার জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কুইক রেসপন্স। আপনি যত দ্রুত রেসপন্স করতে পারবেন তত বেশি কাজ পাবেন। আপনাকে একটা মেসেজ দিল, সেখানে বিডিং সিস্টেম নেই, সেখানে বিড করার প্রয়োজন হয় না। ক্লায়েন্টই তার কাজের বিস্তারিত বর্ণনা দিয়ে মেসেজ করে থাকে। তো সেই মেসেজের উত্তরটি খুব দ্রুত দিতে হবে। আর যদি সবসময় অনলাইন থাকতে হবে। ফাইবারে পার্ট টাইম কাজ করার চিন্তা কেউ করবেন না। যারা ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত তারাই শুধুমাত্র ফাইবারে কাজ করতে পারবেন। আর ব্যানিং থেকে বাঁচার জন্য যে বিষয়টি সেটি হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করবেন না। একই পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করবেন না। চেষ্টা করবেন যে একটি রিয়েল আইপি ব্যবহার করে, ফিক্সড একটা আইপি ব্যবহার করে কাজ করার জন্য, যেন আইপি চেঞ্জ না হয়। সেক্ষেত্রে আইএসপির সাথে কথা বলুন, আপনার ইন্টারনেট প্রোভাইডার সেটি যদি অবশ্যই হয় ব্রডব্যান্ড কোম্পানি, তাহলে আপনাকে রিয়েল আইপি দেবে, তারা বলে রিয়েল আইপি। তো রিয়েল আইপি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর আপনার আইপিটি চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি উত্তরটি পেয়েছেন। সবশেষে অনেকেই হয়তো বা চিন্তা করছেন যে বা প্রশ্ন করতে চাচ্ছেন যে ভাই আমি আপনার কাছে কাজ শিখবো, এর জন্য আমি কি করতে পারি, আমার কোনো ট্রেনিং সেন্টার আছে কিনা, বা আমার যে টিউটোরিয়ালগুলো আমার সেগুলোর কোনো সিডি ডিভিডি ইত্যাদি আছে কিনা। তো সেই প্রশ্নের উত্তরে বলছি যে আমার কোনো ট্রেনিং সেন্টার নেই, ট্রেনিং সেন্টার করার আদৌ কোনো ইচ্ছেও নেই। আমি সবাইকে যেভাবে শেখাই তা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রয়েছে ফ্রিল্যান্সিং কেয়ার নামে, ইউটিউবে সার্চ দিলে আপনি চ্যানেলটি দেখতে পাবেন। সেখানে প্রচুর টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালগুলো আপনি ফলো করুন। আমাদের টিউটোরিয়ালের কোনো সিডি ডিভিডি বাজারে বিক্রি হয় না, বা আমিও সিডি ডিভিডি বিক্রির সাথে জড়িত নই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে আমার টিউটোরিয়াল নিয়ে, আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি আসলে কাজের ব্যস্ততার কারণে সময় দিতে পারি না ইন্ডিভিজুয়ালি, তাই এই ইউটিউব চ্যানেল, এখান থেকেই আপনাদেরকে শিখতে হবে। আমার কাছে শিখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, youtube.com/freelancingcare/videos। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা ফ্রিল্যান্সিং কেয়ারের ফোরাম www.freelancingcare.com ফোরামে প্রশ্ন করতে পারেন। আমি সেখানে সার্বক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এছাড়া কোনো সমস্যা থাকলে
কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে বা অন্য কোনো যোগাযোগের জন্য contact@freelancingcare.com এই ঠিকানায় আমাকে মেল করতে পারেন। স্কাইপি আইডি অনেকে চান। স্কাইপি আইডিটা আসলে অ্যাকচুয়ালি এটা বিজনেস পারপাস, যে আমার ক্লায়েন্টগুলোর আইডি সেখানে থাকে, আমি সবসময় অনলাইন থাকি সেখানে। কোনো একটি বিষয়ে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেওয়া সম্ভব হয় না স্কাইপতে, তো এই কারণে স্কাইপি আইডিটা আমি কারোর সাথে শেয়ার করি না। আমাকে ফেসবুকে অ্যাড করে নিতে পারেন facebook.com/mdnurullah80 এই অ্যাড্রেসে, অথবা MD নুরুল্লাহ লিখে সার্চ দিলেও আমাকে পাবেন। আর আমাদের পেজ facebook.com/freelancingcare, আমাদের ফেসবুক গ্রুপ facebook.com/groups/freelancingcare। তো এই ঠিকানায় প্রশ্ন করতে পারেন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপে প্রশ্ন করতে পারেন, সবাই সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে করুন। ধন্যবাদ সবাইকে।